যেহেতু এই জায়গাতে সামনে সমুদ্র রয়েছে, সেই জন্য এই জায়গার জলের উত্তাল রূপটা দেখুন খালি। এগুলো আমরা দীঘাপুর দিয়ে যখন ঘুরতে যাই তখন আমরা দেখতে পাই। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের প্যাকেজের খাওয়া দাওয়া। জায়গাটা অসম্ভব সুন্দর, একটা না শান্তি বিরাজ করছে এই জায়গাতে। এই হচ্ছে আমাদের রুম। সত্যি বলছি ভীষণ সুন্দর জায়গা। বাগদা সি বিচ কিংবা দুবলাগড়ি সি বিচ নয়, আজকে আমি আপনাদের সন্ধান দেব কলকাতা থেকে এক নতুন নির্জন সমুদ্র সৈকতের, যেখানে রাশি রাশি ঝাউবনের নির্জনতা এবং সমুদ্র তটের উত্তাল গর্জন ফিল করাবে একবার ভালো লাগার এক আলাদাই মুহূর্তকে। যেখানে থাকার জন্য রয়েছে সমুদ্র থেকে 2 মিনিটের মধ্যেই সুন্দর একটা বাজেটের মধ্যে বাসস্থান, যেখানে থেকে সমুদ্র সৈকত ছাড়াও অসম্ভব সুন্দর একখানা বোটিংয়ের সুবিধা রয়েছে, যেখান থেকে নদীর মধ্য দিয়ে একটা মিনি সুন্দরবন এবং একটা সামুদ্রিক আইল্যান্ডের মাটিতেও পা রাখা যায়। সন্ধ্যার ঝাউবনের হাওয়ায় ঝিঝির শব্দে ক্যাম্প ফায়ার, আলাইদার খাওয়া দাওয়া এবং সুযোগ বুঝে জোয়ারের জলে ঝাঁপিয়ে পড়া। আর যদি এই জার্নির শুরুটা হয় কলকাতা থেকে মাত্র 95 টাকার ট্রেন টিকিটে, তাহলে এক কথায় বলাই যায় এই জায়গা অল ইন ওয়ান। চলুন তাহলে শুরু করা যাক আজকের পর্বে কলকাতা থেকে এক নতুন সমুদ্রপুরী, এক নতুন নির্জন সমুদ্র সৈকতের গল্প। হ্যালো বন্ধুগণ, আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আজকে আমি যাচ্ছি আবার একটা নতুন ব্লগে, একটা নতুন জায়গাতে। এর আগে ঘুরে আসছি সেই বড় বড় পাহাড় করে। তো এখন গরমের শুরু, আর গরমের শুরু মানে বুঝতে পারছেন এখন কিন্তু হাওয়া বদলের সময়। আজকে যেই জায়গায় আমরা যেতে চলেছি সেই জায়গাটা আমাদের কাছে একদমই নতুন। তো সেই জন্য আজকে আমিও বেরিয়ে পড়েছি হাওয়া বদল করার জন্য, একদম একটা নির্জন নতুন একটা সমুদ্র বিচে। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া জাংশনের একদম শেষের দিকে, প্ল্যাটফর্ম 22-23 নম্বর প্ল্যাটফর্মের একদম সামনে। এখান থেকে রাত্রে আমরা ট্রেন ধরবো। আমাদের রাতের ট্রেনের সময় 11:45। এখন ঘড়ি কাটায় বাজে 11:09। আর আজকে আমরা যে ট্রেনে করে আজকে জার্নি শুরু করছি হাওড়া জাংশন থেকে, সেইটা হচ্ছে রাতের 128-39 চেন্নাই সেন্ট্রাল মেলে করে। তো চলুন স্টেশনের ভেতরে এখন চলে যাই। ভেতরে গিয়ে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, তার সাথে যেই জায়গায় আমরা যেতে চলেছি সেই জায়গাতে কত খরচ হতে চলেছে আমাদের, এবং ওই জায়গাতে ফ্যামিলি ট্রিপ করার জন্য জায়গাটা কতটা সেফ, কী কী জিনিস ওখানে ঘুরে দেখবো, সব কিছু কিন্তু শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। রাতের যেই সময়ে সমস্ত মানুষ ঘুমে ব্যস্ত, ঠিক সেই সময় হাওড়া স্টেশনে দৌড়দৌড়ি করছে অসংখ্য প্যাসেঞ্জার যে যার গন্তব্যের পথে। আজকে আমরা এই চেন্নাই সেন্ট্রাল মেলের প্ল্যাটফর্মের নাম্বার 22 নম্বর, যার ছাড়া নির্ধারিত সময় রাত্রি 11:45। লোকোমোটিভ বাদ দিয়েও এই ট্রেনের মধ্যে টোটাল কোচ সংখ্যা 23টি, যার মধ্যে ট্রেনের প্রথম ভাগে এবং শেষ ভাগে 2টো করে 4টে জেনারেল কোচ এবং 6টা স্লিপার কোচ, এছাড়াও একটা প্যান্ট্রি এবং বিভিন্ন ক্লাসের এসি কোচ, এসিলার ইত্যাদিও রয়েছে। আজকে আমি জার্নি করব এই ট্রেনের জেনারেল ক্লাসে, যার বর্তমান টিকিট মূল্য মাত্র 95 টাকা জন প্রতি, এবং ট্রাভেল টাইম হতে চলেছে আজকে মাত্র 3 ঘন্টা। আমরা যদি চাইতাম এই যে জার্নিটা, এটা কিন্তু আমরা দিনের বেলা ট্রেন ধরেও করতে পারতাম, কিন্তু রাতের ট্রেন ধরে যাওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। সেইটা হচ্ছে যে এই গরমের সময় দিনের বেলা ট্রেন জার্নি মানে মারাত্মক পরিমাণে গরম লাগে। তো সেই গরমের হাত থেকে রেহাই, আর তার সাথে রাতের ট্রেন যেহেতু, সেই জন্য এই ট্রেনটা কিন্তু খালি থাকে। ট্রেনটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালোভাবে একবার ঘুরিয়ে। মানে আমরা এক একটা সিটে এক একজন করে বসে রয়েছি। আর এখন আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ক্রস করছে। তবে এই জায়গাতে হল্ট নেই। এই ট্রেনের হল্ট রয়েছে হাওড়া জাংশন ছাড়ার পর একদম সোজা খড়গপুর জাংশনে গিয়ে, তারপর খড়গপুর থেকে একদম সোজা পরবর্তী গন্তব্য যেখানে আমরা নামতে চলেছি। এই ট্রেনে করে আজকে আমার প্রথম গন্তব্য ওড়িশার বালেশ্বর রেলওয়ে স্টেশন, যার পূর্ববর্তী নাম বালাসোর। হাওড়া থেকে ছেড়ে যাওয়া এই ট্রেনটা সব থেকে বেস্ট, তার কারণ হাওড়া জংশন থেকে বালেশ্বরের মাঝে এই ট্রেন দাঁড়ায় শুধুমাত্র খড়গপুর জংশনে। ঠিক 1 ঘন্টা 30 মিনিটের মাথায় ক্রস করলাম কোলাঘাটের রূপনারায়ণ নদীর ব্রিজ, এবং আরও 15 মিনিটের মাথায় আমার রেলওয়ে শহর পাঁশকুড়া জংশন। হাওড়া থেকে খড়গপুরের মাঝে এই ট্রেনের টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন সংখ্যা 36টি, যেখানে এই ট্রেনের গতি স্পিড মোবাইলের স্পিডোমিটার বলছে 127 কিলোমিটার পার ঘন্টা। এই 36টি লোকাল স্টেশন ক্রস করে খড়গপুরে পা রাখতে সময় লাগে প্রায় 1 ঘন্টা 35 মিনিটের কাছাকাছি। কিন্তু আজকে একটু লেট করেই আমরা 2 ঘন্টার মাথায় প্রবেশ করলাম খড়গপুর জংশন। এখান থেকেও ট্রেনের মধ্যে তেমন একটা প্যাসেঞ্জার না ওঠায় ট্রেনের জেনারেল কোচ একদমই ফাঁকা। কাজেই এক একটা সিটে এক একজন করে ঘুমিয়ে যাওয়া কোনো সমস্যাই নেই। এখন আপাতত ঘড়ির কাঁটায় 3:18। প্রায় নির্ধারিত সময়ের থেকেও 30 মিনিটের বেশি সময় অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য বালেশ্বর রেলওয়ে স্টেশনে।
শেষমেশ 231 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বালাসোর রেলওয়ে স্টেশনে। আর এই 231 কিলোমিটারের মধ্যে 200 কিলোমিটার জার্নি এই অমিত দা হচ্ছে ঘুমিয়ে কাটিয়েছে। কেমন লাগলো বলো? ভালো ভালো। এখন ঘড়ি কাটায় বাজে রাত্রি 3:30টার আশপাশ। এখানে আমাদের পৌঁছানোর সময় ছিল রাত্রি 2:45 মানে এই ট্রেনের নামানোর সময় এই জায়গাতে, কিন্তু একটু লেট করে দিয়েছে। যাই হোক, একদিক থেকে ভালোই হয়েছে, বেশ কিছুটা সময় ট্রেন খালি ছিল, ওখানে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। জোর করে 1.5 ঘন্টার মতো একটু ওয়েট করলেই তারপর ফাঁকা হতে শুরু করবে। আজকে আমাদের ট্রেন নামিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর দিয়ে আমরা চলে আসছি এই ওভারব্রিজ দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। সামনে থেকে নেমে গিয়ে ডান দিক দিয়ে রয়েছে এক্সিট, বাইরে বেরোনোর জন্য। বর্তমানে এই যে বালেশ্বর কিংবা এই যে বালাসোর জায়গাটা আছে না, এই স্টেশনটা কিন্তু সবারই চেনা বললে চলে। এখান থেকে বিশেষ করে যে বাগদা, দুবলাগড়ি এইসব জায়গায় যেতে হলে এই স্টেশনে আসতে হয়। এই জায়গা থেকে আজকে কিন্তু আমরা দুবলাগড়ি কিংবা বাগদাতে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি পরিখি সি বিচে। একদমই একটা নতুন সি বিচ। আর এখন বর্তমানে যারা আপনারা এখানে আসছেন দেখবেন বালেশ্বর স্টেশনের বাইরে না এরকম ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। মানে যেখান দিয়ে এক্সিটের এন্ট্রির যে গেটটা ছিল টিকিটের কাউন্টারের সামনে দিয়ে, সেই রাস্তা এখন টোটালি ক্লোজ করে দেওয়া হয়েছে। স্টেশন যেখানে শেষ হচ্ছে প্ল্যাটফর্মটা, সেই প্ল্যাটফর্মের সামনে দিকে একটা এক্সিট আছে, দেখুন ডিসপ্লের মধ্যে দিয়ে দিচ্ছি। ওই জায়গা দিয়ে এখন বাইরে বেরোতে হয়। আর ওখান থেকে বেরোলে ওখান থেকেই এখন সব টোটো অটো সব যা কিছু পাওয়ার সব কিছু পাওয়া যায়। আর তাছাড়া অল্প একটু এগিয়ে চলে আসলে মানে যেই জায়গাতে আমরা আগে বেরোতাম এক্সিট দিয়ে, এই জায়গাতে দেখতে পাবেন লাইন ধরে এখানে সব সকালের সময় প্রচুর এখানে অটো দাঁড়িয়ে থাকে। তার সাথে এখানে রয়েছে 4 হুইলার, এইদিকে রয়েছে কিছু টোটো অটো স্ট্যান্ড। আর তার সাথে দেখুন এই জায়গাটা কিন্তু সকালের সময় বেশ জাঁকজমক। মানে যখন এখানে ট্রেন এসে প্রবেশ করেন একটা, ওই সময় এখানে লাইন ধরে অনেক কিন্তু গাড়ি দাঁড়িয়ে থাকে। এই জায়গা থেকে আপনারা যদি চান তাহলে এখান থেকে অটো করে চলে যেতে পারেন ওই বিচে, মানে যেখানে আমরা যাচ্ছি। আর তাছাড়া যে ক্যাম্পে যাবেন আপনারা, সেই ক্যাম্পে আগে থেকে জানিয়ে দিলে সেখান থেকেও গাড়ি পাঠিয়ে দেওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। তবে যেহেতু সকালের সময়, এখন বেশি তাড়াহুড়ো করে গিয়ে লাভ নেই, আমাদের হাতে অনেক সময় রয়েছে। স্টেশনের বাইরে বেরোলে এখানে লাইন ধরে দেখবেন প্রচুর খাবারের দোকান, চায়ের দোকান সব খুলে যায়, যেগুলো ভোর 3টে 3:30 পর থেকেই মোটামুটি এখানে চালু হয়ে যায়। তো এখান থেকে আমরা খেয়ে নিচ্ছি 1 কাপ গরম গরম চা। আমরা গরমের সময় এখানে আসছি ঠিকই ঘুরতে, কিন্তু সকালের সময় গরম একটুও বোঝা যাচ্ছে না, উল্টে আবার ঠান্ডা একটা ওয়েদার রয়েছে। অনেক মানুষকে দেখছি এখানে রাস্তাঘাটে সকালের সময় মর্নিং ওয়াক করছে, বেশ একটা ঠান্ডা একটা হিমেল বাতাস চোখে মুখে এসে লাগছে। জাস্ট পুরো সকালের মুহূর্তটা অসাধারণ। আর এখানে রাস্তাঘাট সে আগে যেমন ছিল এখনও সেরকম কিছু তফাৎ নেই, সে একই রয়েছে। এইদিকে রাস্তাটা টোটালি ভালো। আর এই স্টেশন থেকে আমরা আজকে যে জায়গায় যাচ্ছি সেখানে পৌঁছতে মোটামুটি সময় লেগে যায় ওই 1 ঘন্টার কাছাকাছি। আর এই যে পরিখি সি বিচ, এই জায়গায় যাওয়ার জন্য দুটো বেসিক্যালি রাস্তা আছে। একটা হচ্ছে মেন রোড দিয়ে যাওয়া যায়, আর একটা রাস্তা আছে সেটা হচ্ছে একটা গ্রামের ভেতর দিয়ে রাস্তা আর কি। মানে গ্রামের মাঠ ঘাট, যখন আগের বারে ঘুরতে এসেছিলাম তখন আমার মনে আছে চারিদিকে সোনালি ধানের ক্ষেত, তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর যে মায়াবী লাগছিল না। তো আমরা ড্রাইভার দাদাকে বললাম যে আগের পুরনো সেই গ্রামের রাস্তাটা দিয়ে আমাদেরকে নিয়ে চলুন। কারণ এই গ্রামের রাস্তাটা মায়ায় বাঁধানো। প্রথমেই আসবে বুড়িবালাম নদীর একটা ব্রিজ, এবং ব্রিজ পার করে অল্প এগিয়ে গেলেই ভাগ হয়ে যায় দুটো রাস্তা দুই দিকে। বাম দিকের রাস্তা চলে গেছে একদম গ্রামের ভেতর দিয়ে, এবং অপর প্রান্তের রাস্তা গিয়ে মিশেছে চেন্নাই কলকাতা হাইওয়েতে। তবে গ্রামের রাস্তাটাই কেন এবারেও বেছে নিলাম তার জীবন্ত প্রমাণ আপনাদের সামনে মোবাইল স্ক্রিনে। সকালের সদ্য জেগে ওঠা সূর্যের লাল আভা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এই গ্রামের মাঠের কোলে। একটা নতুন দিনের শুরুর সাথে পাখিদের জেগে ওঠা, মানুষজনের ঘুম থেকে উঠে কর্মের উদ্দেশ্যে রওনা। মাঠের ওই প্রান্তে হালকা হালকা কুয়াশার আবরণ, তার সাথে একটা ঠান্ডা মেজাজ, যেই জিনিসটা সকালের মানেটাই একদম পাল্টে দিচ্ছে। অনেক মানুষই আছেন যারা নির্জন জায়গা পছন্দ করেন, আবার অনেক মানুষই আছেন গ্রাম্য পরিবেশ পছন্দ করেন। আজকের এই জার্নিতে দুটো জিনিসের ছোঁয়া একসাথেই রয়েছে। আর একটা জিনিস তো বলাই হয়নি, এই যে আমরা অটোতে করে আজকে জার্নি করছি পরিখি সি বিচের উদ্দেশ্যে, এই জার্নিতে আমাদের অটোর পুরো খরচ পড়ছে 700 টাকা, পুরো অটোর খরচ। যেখানে 2 জনই থাকুন কিংবা 5 জনই থাকুন, খরচ পড়বে এই 700 টাকাই। আজকের এই জার্নিতে আমার মনে হয়েছে এই অটোর খরচটাই একটু বেশি কস্টলি, কিন্তু যদি সঙ্গে 3 জন কিংবা 4 জন থাকেন তাহলে এই খরচটা কিছুই না। এই বালেশ্বর হয়ে পরিখি সি বিচে ঘুরতে আসার জন্য সারাদিনে কিন্তু এক থেকে একাধিক ট্রেন রয়েছে, কিন্তু এই রাতের ট্রেন ধরে এই সকাল সকাল রওনা হয়ে যাওয়া সব থেকে ভালো। কারণ যদি সকাল 10টা 11টা বেজে যায় তারপর কিন্তু হালকা হালকা কিন্তু এখানে ওয়েদার কিন্তু গরমের দিকে চলে যায়। আর যারা এখানে আগে ঘুরতে এসেছেন তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই জানেন যে এই টুবলাগড়ি বলুন, বাগদা বলুন, এই পরিখি সি বিচ বলুন, মানে বালেশ্বর থেকে যখন এই রাস্তা যখন ক্রস করবেন তখন এখানে কিন্তু বেশ একটা ভালো পরিমাণে একটা গরম লক্ষ্য করা যায়। তো সেই জন্য বলবো সকাল সকাল এই যে আমরা যাচ্ছি এই ডিসিশনটা কোথাও না কোথাও একদিক থেকে ভালো, যে গরমের হাত থেকে আমরা রেহাই পেলাম।
আর তার সাথে এমন একটা সময় আমরা রওনা হয়েছি, এই সময় এখন সূর্যোদয় হচ্ছে, মানে বুঝতে পারছেন, মানে সকালের যে সানরাইজ সেটা দেখতে দেখতে আমরা এরকম সুন্দর গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্যের দিকে। প্রায় 1 ঘন্টার মাথায় আমরা ফাইনালি এসে পৌঁছালাম পরিখি সি বিচে। তো জায়গাটার বিষয়ে আমার নলেজ ছিল না, কিন্তু এখানে আসার পর এত সুন্দর লাগছে। এটি হচ্ছে আজকে আমাদের বিচ রিসর্ট, যার নাম গোল্ডেন স্যান্ড রিসর্ট। পাশে দেখছেন অজস্র ঝাউয়ের বাগান, আর এখান থেকে সমুদ্রের তীব্র গর্জন, জলের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আজকে আমাদের রিসর্টের এন্ট্রি গেট। ভেতরটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, চারিদিকে কত সুন্দর গাছ লাগানো আছে দেখুন, মানে একটা ছোট্টখাট্ট একটা সুন্দর সাজানো বাগান। লাইন ধরে এখানে প্রচুর পাকার কটেজ রয়েছে, এইদিকেও রয়েছে দেখতে পাচ্ছেন। ক্যাম্পের মধ্যে এন্ট্রি করার সাথে সাথে এত সুন্দর মিষ্টি বাতাস বইছে না, মানে গরমের সময় সকালের মুহূর্তটা দারুণ লাগবে এখানে। ব্যাগপত্র রুমের মধ্যে রেখে দিয়েছি এবং হালকা ফ্রেশ হয়ে নিয়েছি। এইবারে চলুন আপনাদের রুমটা দেখাই। লাইন ধরে এখানে অনেক পাকার কটেজ রয়েছে, আর এখানে প্রত্যেকটা কটেজের ভেতরের যে ডিজাইন আলাদা আলাদা। এই হচ্ছে আমাদের কটেজটা, এই কটেজের মধ্যে আজকে আমরা আছি। এটা হচ্ছে পাকার কটেজ একটা। সবার আগে আপনাদের যে জিনিসটা দেখাবো সেইটা হচ্ছে সিলিংটা, যেটা আমি কোনো ব্লগে আজ পর্যন্ত আমি দেখাইনি। রুমের নাম্বার হচ্ছে A1। এই হচ্ছে আমাদের রুম, দেখছেন কত সুন্দর। এখানে রয়েছে সুন্দর একটা ডাবল বেড, মানে একদম ইউনিক স্টাইলে। এখানে কম্বল দিয়েছে একটা মোটা মোটা ব্ল্যাঙ্কেট, এটা যদিও গরমের সময় আসলে লাগবে না। আর তার সঙ্গে এখানে দিয়েছে দেখুন ছোট্ট একটা সাবান, এখানে রয়েছে শ্যাম্পু, এখানে রয়েছে একটা বাজাজের আমন্ড ড্রপ অয়েল, তার সাথে এখানে তিনটে বালিশ, দুটো হচ্ছে ছোট ছোট কুশান, এখানে রয়েছে ওয়াল ফ্যান। এখানে চারিদিকে দেওয়ালগুলো দেখছেন কত সুন্দর। তো এই পাশে হচ্ছে অ্যাটাচ বাথরুমও রয়েছে, এখানে বাথরুমে রয়েছে এখানে কোমোড, ওপরে এখানে গিজারের ফ্যাসিলিটি আছে, শাওয়ারের অপশান রয়েছে। এখানে রুমের মধ্যে দেওয়া হয়েছে কিন্তু এইরকম বেসিন, এখানে একটা বড় সাইজের একটা আয়না, একটা সুন্দর ছোট্ট ড্রয়ার যেখানে একদিনের যাবতীয় জিনিস রাখতে পারবেন। তার সাথে এখানে ছোট্ট একটা স্টুল দেওয়া আছে, দুটো রয়েছে সুন্দর চেয়ার, তার সাথে একটা টি টেবিল, মেঝেটা কিছুটা এই ধরনের টাইল দেওয়া দেখছেন, খুব সুন্দর একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে পাশে রয়েছে ছোট্ট একটা ডাস্টবিন। তার সাথে এই যে রুমটা আছে এটা কিন্তু একটা এসি রুম, চাইলে এখানে এসিতেও নিতে পারেন, নন এসিতেও নিতে পারেন। আর এই ধরনের সব ল্যাম্পের ব্যবস্থা আছে। এখানে একাধিক লাইট রয়েছে, ওপরে যে সিলিংটা আছে সিলিংয়ে এখানে অনেক লাইট রয়েছে বিভিন্ন সব কালার কম্বিনেশনের, যার জন্য রুমটা আরও আকর্ষণীয় লাগছে। এখানে একটা গুড নাইট দেওয়া আছে, আর এখানে বেডের পাশে এখানে রয়েছে দুটো পয়েন্ট, মানে 3টে পয়েন্ট আছে রুমের মধ্যে চার্জ করার জন্য। এখানে পাশে রয়েছে ছোট্ট সাইজের একটা ভালো উইন্ডো, যেখান থেকে পুরো বাইরের সুন্দর দৃশ্যটা দেখতে পাওয়া যায়। মানে যে জায়গা দিয়ে আমরা আসছি সেই ঝাউবনটা কিন্তু এই দিকে লক্ষ্য করতে পারা যাচ্ছে। দেখছেন সকাল সকাল এইরকম ওয়েদারে 1 কাপ যদি হাতে চা থাকে না, তাহলে পুরো জায়গাটার মুহূর্তটাই পুরো পাল্টে যায়। সত্যি বলছি, ভীষণ সুন্দর জায়গা। মানে পরিখি সি বিচ এত যে সুন্দর হতে পারে, বাড়ি থেকে আসার সময় যে জিনিসটা আমি কল্পনা করেছিলাম সেই জায়গার থেকে এই জায়গার সৌন্দর্য একদমই আলাদা। মানে আমার কল্পনা ভুল, আমি যেটা ভেবেছিলাম তার থেকেও জায়গাটা অনেকটা সুন্দর, অনেকটা সুন্দর। এই রিসোর্টের ভেতরটা এতটাই বড়, এখানে আশপাশটা ভালো করে ঘুরে দেখতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছে। এখানে পাশেই রয়েছে একটা সুন্দর ডান্সিং পার্টি জোন, তার সাথে এখানে দেখতে পাচ্ছেন রিসেপশনের জন্য সুন্দর একটা জায়গা করা আছে, যেখানে সব সাজানো রয়েছে। আর এই জিনিসটা একদম ফুল ডেকোরেট করা আছে, মানে যখনই আপনারা আসবেন তখনই কিন্তু দেখতে পাবেন। আর এখানে আশেপাশে থাকার জন্য এখানে বহু রুম রয়েছে, বহু। আর এখানে একটা জিনিস, এখানে প্রত্যেকটা রুমের সামনে একদম সুন্দর করে ছোট্ট ছোট্ট সব গার্ডেন তৈরি করে দেওয়া হয়েছে। আর এই জায়গা দাঁড়িয়ে এখন কিন্তু শুনতে পাওয়া যাচ্ছে সমুদ্রের ঝোড়ো হাওয়া। তার সাথে এখানে যে ঝাউবন রয়েছে না, ঝাউবনের মধ্যে দিয়ে একটা হাওয়া চলছে, যার একটা শোষ শব্দ কানের মধ্যে ভেসে আসছে। এই জায়গা পরিবার পরিস্বজন হোক কিংবা বন্ধু বান্ধব হোক, সময় কাটানোর জন্য একদম আদর্শ জায়গা। চাটাও কিন্তু খুব সুন্দর বানিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন সামনে এখানে না খুব সুন্দর একটা ডাইনিংয়ের জায়গা করা আছে, একদম মাঝামাঝি জায়গাতে, যেখানে বসে সকালের ব্রেকফাস্ট হোক, দুপুরের লাঞ্চ হোক, রাতের ডিনার হোক, সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্স হোক, সব কিছু কিন্তু পরিবার পরিজনদের সাথে একদম এনজয় করতে পারবেন। মানে এখানে কোনো শোরগোল নেই, না তো কোনো গাড়ি ঘোড়ার শোরগোল আছে এখানে, না তো মানুষজনের অত্যাচার কিচকিচ আছে। যদি কিছু থেকে থাকে সেটা হচ্ছে সমুদ্রে হালকা হালকা গর্জন আসছে, তার সাথে হাওয়ার একটা শব্দ চলছে, আর তার সাথে এখানে পাখিদের হালকা কিচিরমিচির। আর এখানে সকালে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে এখানে কিন্তু দেওয়া হয় ডাব। কিন্তু আমরা এতটাই সকালে এসেছি না, এই সময় খালি পেটে ডাব কে খায়, তো সেই জন্য আমরা বললাম যে সকালে 1 কাপ চাই দিন, চাই যথেষ্ট। এখন ঘড়ি কাটা সকাল 10:12। এখন আমরা যাবো এই ঝাউবনের মধ্যে দিয়ে একদম সমুদ্র বিচের দিকে। ওখানে জল এখন কতটা সামনে রয়েছে সেটা দেখবো, তার সাথে ঝাউ বাগানটা কেমন সেটাও ঘুরে দেখবো। কিন্তু তার আগে মারাত্মক পরিমাণে খিদে পেয়ে গেছে এখন। এই যে টোটালি জায়গাটা দেখছেন কাঁচ দিয়ে ঘেরা, এটা হচ্ছে ডাইনিং হল, যেখানে এসি রুমের ব্যবস্থা আছে, মানে এসির মধ্যে বসে এখানে খাওয়া দাওয়া করা যায়। চলুন ডাইনিংয়ের ভেতরটা আপনাদের দেখাই। এই হচ্ছে সুন্দর ডাইনিং, দেখতে পাচ্ছেন কতগুলো টেবিল দেওয়া আছে এখানে, মানে একসাথে কত মানুষ বসে এখানে খেতে পারবে কল্পনা করে নিন।
এখানে এদিকে রয়েছে খুব সুন্দর 3টে এরকম ইউনিক স্টাইলের বেসিন, এখানে পাখার ব্যবস্থা রয়েছে। আর এইদিকে দেখুন লাইন ধরে এসি রয়েছে, 1টা 2টো, এগুলো সব হচ্ছে যে ওয়াল ফ্যান। এখানে খেতে খেতে এখানে টিভিও দেখতে পারবেন। তার সাথে এখানে দেখবেন বড় বড় না 2টো উইন্ডো আছে, যেই উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকালে একটা নৈসর্গিক দৃশ্য দেখতে পাওয়া যায়। এই যে গাছগুলো দেখছেন, এগুলো সব কাজু গাছ। আর এখনের এই সময় থেকে এখানে কিন্তু কাজু কিন্তু ধরতে শুরু করেছে। এগুলো সব কাজু গাছের ফুল। আর বেশ কিছু মানে ছোটো ছোটো দেখতে পাচ্ছি, মানে কাজুও ধরেছে ছোটো ছোটো লাইন ধরে। এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা কাজুর বাগান রয়েছে। এখানে খাবার খেতে বসে সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস সেইটা হচ্ছে যে এরকম কাজু বাগানের পাশে বসে মানে খাবার খেতে খেতে এখানে কাজু বাগান দেখা যায়। এখন যদিও এখানে ফুল ধরেছে, কিন্তু কিছুদিন পর এখানে আসলে এখানে কিন্তু পাকা কাজু দেখতে পাবেন। আর কাজু ফল আপনারা অনেকেই জানেন, একদম লাল লাল সে বড় বড় ফল হয়। আর এখানে টেবিলের মধ্যে এখানে চামচ টামচ সব কিছু সাজানো থাকে। আর এখানে যে আমরা এই যে আজকে আসছি না, এখানে টোটালি কিন্তু এখানে প্যাকেজ হয়, মানে প্যাকেজে এখানে থাকতে হয়, যার মধ্যে মানে 4 টাইম খাওয়া দাওয়া ইনক্লুড থাকে, তার মধ্যে থাকা টাকা ইত্যাদি সব কিছু। আর ওই যে আমরা গাড়িতে আসছি, গাড়ির খরচটা কিন্তু আলাদা, মানে যাওয়ার খরচ এবং আসার খরচ ওটা হচ্ছে পার্সোনাল। আর এখানে এই যে খাবারটা খাচ্ছি এটা কিন্তু দেওয়া হয় মানে চেক আউট করার সময় পরের দিন। আমরা যেহেতু সকালের সময় চলে আসছি, তো সেই জন্য কোনো অপশান নেই, পরের দিনের যে খাবারটা সেটা সকালে আজকে খেয়ে নিচ্ছি। সকালে খাবার আমাদেরকে দিয়েছে, এখানে গরম গরম সব লুচি আছে, তার সাথে এটা হচ্ছে ঘুগনি, এখানে দেওয়া হয়েছে 1টা করে হচ্ছে কলা, এটা খুব সম্ভব কাঁঠালে কলা, এখানে 1টা করে ডিম সেদ্ধ, আর 1টা করে আমাদের কলকাতার রসগোল্লা। তো এছাড়াও কেউ যদি বলেন যে রুটি খাবেন কিংবা লুচি খাবেন কিংবা পরোটা খাবেন কিংবা মুড়ি খাবেন, যাই হোক না কেন এখানে মোটামুটি বললেই বানিয়ে দেওয়া হয়। যদি রুটি খেতে চান তাহলে একটু আগে থেকে জানাতে হয়, সেটা বললো এখানে দাদারা। একদম গরম গরম। এখানে যে বীজটা আছে কতটা দূরে? আপনাদের রিসোর্ট থেকে বিচ হলো 150 মিটার দূর। আপনি যদি হেঁটে যেতে চান 2 মিনিটে জঙ্গল পের করে আপনি বিচে প্রবেশ করবেন। পাশে এই যে ব্যানারটা লাগানো আছে না, এখান থেকে এই যে রাস্তা চলে গেছে একদম ঝাউবনের মধ্যে দিয়ে একদম সমুদ্র বিচ পর্যন্ত। হালকা হালকা করে কিন্তু সমুদ্রের গর্জন কিন্তু এখান থেকে ভেসে আসছে। নিচে রয়েছে এইরকম সাদা বালি, চারিদিকে বালি। এগুলো এই ঝাউবনটা ন্যাচারাল নাকি লাগানো হয়েছে হাতে সেটাই বুঝতে পারছি না, কিন্তু যাই হোক সেসব আমার দেখে লাভ নেই। জায়গাটা অসম্ভব সুন্দর, একটা না শান্তি বিরাজ করছে এই জায়গাতে। দেখুন পাখি ডাকছে, এখানে পাখির আওয়াজ। মানে যারা গরমের সময় এখানে ঘুরতে আসছেন দিনের বেলার সময় এরকম ঝাউ বাগানের মধ্যে ঘুরে বসে গল্পগুজব করে সময় কাটাতে পারেন। এখানে সমুদ্রের দিকে চলে যেতে পারেন, ওখানে গিয়ে সমুদ্র স্নান করতে পারেন। তবে আমার সমুদ্র স্নান করার ইচ্ছে একদম নেই, কারণ এখানে একদিনের মজা মানে ওই যে স্কিনের কালার ওটা কিন্তু ঠিক করতে আমার সময় লেগে যায় প্রায় 15 থেকে 20 দিন। তবে এই কথা মানতে হবে, ওই স্কিন কালার করার পেছনেও একটা আনন্দ লুকিয়ে থাকে, যার জন্য আমরা মাসের 1 দিন কিংবা 2 দিনের ছুটিতে এইরকম শান্ত নিরিবিলি জায়গা আমরা খুঁজে বেড়াই। এটাই হলো ওড়িশার পরিখী সমুদ্র সৈকত। কি উত্তাল গর্জন শুনেছেন তো, এত পরিষ্কার এখানের এই বিচ, আমি তো ভাবতেই পারিনি। মানে ওড়িশার এই জায়গাতে ঘুরতে এসে এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা বিচ পাবো, একদম নিট অ্যান্ড ক্লিন, সেই জিনিসটা কিন্তু কল্পনার বাইরে। ঝাউবনটাও যেমন সুন্দর ছিল, ঝাউবনের মধ্যে দিয়ে যে আসলাম না, একটা অন্যরকম ফিল দিল। তারপর এই জায়গায় আসার পর এখন ভাবছি সঙ্গে গামছা এবং যদি একটা হাফ প্যান্ট নিয়ে আসতাম তাহলে এখানে সমুদ্রের জলে 100% লাফিয়ে পড়তাম। কারণ দুপুরের এই সময় হালকা হালকা করে গরমও লাগছে, আর তারই সাথে সমুদ্রের এরকম উত্তাল রূপের গর্জন এখানে স্নান করার জন্য লালসা দিচ্ছে। একদম ডান দিক থেকে একদম বাম দিক পর্যন্ত যত দূর তাকাবেন এখানে খালি পরিষ্কার বীজ দেখতে পাবেন, এখানে কিন্তু কোনো নোংরা নেই, দেখতে পাচ্ছেন। আর এখানে সামনে এই যে পাড়টা দেখতে পাচ্ছেন, যখন সমুদ্রে যখন জোয়ার থাকে না, মানে একটু আগে যখন আমরা খাওয়া দাওয়া করছিলাম তারই ঠিক কিছুক্ষণ আগে জলটা কিন্তু এসে বাড়ি মারছিল এই জায়গাতে। এই জায়গা পর্যন্ত দেখুন সমুদ্রের জলের একটা লোনা, একটা ভেজা দাগ রয়েছে। আর এই জায়গা থেকে যদি লম্বা অনেক দূরের দিকে তাকানো যায়, ওখানে দেখবেন বেশ কিছু মানুষ স্নান করছে, মানে অনেকটা দূরে, যেটা খালি চোখে দেখতে পাচ্ছি কিন্তু একদম পিঁপড়ের মতো ছোট ছোট। ওইটা হচ্ছে বাগদা কিংবা দুবলাগড়ি। কিন্তু এই যে পরিখী সমুদ্র সৈকত, এই জায়গার সঙ্গে বাগদা কিংবা দুবলাগড়ি তুলনা করলে চলবে না। এই জায়গাটা একদমই আলাদা। আমি এই কথা বলছি না যে ওই জায়গা খারাপ এটা ভালো, প্রত্যেকটা জায়গারই সৌন্দর্য রয়েছে আলাদা আলাদা, কিন্তু এই জায়গার সৌন্দর্য একেবারে আলাদা। মানে যারা একদম নির্জনতা চাইছেন, একদম নিরিবিলিতে সময় কাটাতে চাইছেন, এরকম সুন্দর বিচ একটা চাইছেন, তাদের জন্য কিন্তু এই পরিখী সমুদ্র সৈকত দারুণ একটা লোকেশন অফবিটের মধ্যে। মানে সত্যি বলছি, এতদিন পর মনে হচ্ছে একটা নির্জন জায়গাতে আমরা ঘুরতে এসে একটু নিজেদের মতো করে সময় কাটাচ্ছি। আর এই জায়গা থেকে যদি ডান দিকে লক্ষ্য করা যায়, এইদিকে দূরে দেখতে পাবেন একটা দ্বীপ রয়েছে, মানে একটা আইল্যান্ড।
আর তার সাথে একটা মোহনা রয়েছে, যেখানে ওই যে নদীটার নাম কি একটা বললো, বুড়িবালাম না কি একটা নদী, যেখান থেকে বোট রাইডের সুবিধা রয়েছে, যেখান থেকে কিছু জায়গা আছে যেখানে বোটে করে নিয়ে যাওয়া হয়, মানে বোটিং করার ফ্যাসিলিটি রয়েছে কিন্তু এখান থেকে। তো আমরা কিন্তু বোটিংটাও করছি আজকে বিকেলবেলায়, সেটা অলরেডি আমাদেরকে ক্যাম্প থেকে আমাদেরকে জানিয়ে দিয়েছে যে সামনে এখান থেকে বোটিংয়ের ফ্যাসিলিটি আছে। তো ওখান থেকে বোটিং করতে গেলে কত খরচ হচ্ছে বোটিংয়ের জন্য, তার সাথে কতক্ষণ সময় ধরে ঘোরানো হয়, সব কিছুরই কিন্তু ডিটেল ইনফরমেশান কিন্তু শেয়ার করতে চলেছি আপনাদের। এই সমুদ্র বিচের পাশ লাগোয়া এখানে দেখবেন কিছু না এরকম ছোট বড় সব গর্ত রয়েছে, দেখতে পাচ্ছেন তো কত গর্ত এখানে। এইরকম গর্ত পুরো বিচ জুড়ে একদম ভরা চারিদিকে। এইগুলো হচ্ছে লাল কাঁকড়ার গর্ত। এখানে বিচের মধ্যে সমুদ্রের জল যখন ভাটা হয় না, মানে যখন জলটা নিচে নেমে যায়, তখন এখানে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়, যে জিনিসটা একটা উপরি পাওনা বলা যেতে পারে। প্রায় 2 ঘন্টার মতো সময় কোন দিক থেকে যে কেটে গেছে খুঁজে পায়নি। আর জল নিচে নেমে যাওয়াতে এখানে এক নৈসর্গিক দৃশ্য এসে দেখুন চোখের সামনে হাজির হয়েছে। তার সঙ্গে হাতে রয়েছে দেখুন একটা শঙ্খ, তবে এটা জীবিত নয়, মৃত শঙ্খ, কিন্তু এই শঙ্খের আকৃতি দেখুন কতটা সুন্দর। এই রকম শঙ্খ এবং ঝিনুক এই বিচে পুরো গাদা, দেখতে পেয়েছেন তো। আমরা কিছুক্ষণ আগে ছিলাম একটু ওপরে, জল নিচে নেমে যাওয়াতে এখানে এরকম গাদা গাদা পুরো ঝিনুকের পুরো আস্তরণ। মানে এই জিনিস মানে নিমেষের মধ্যে কীভাবে যে পাল্টে গেল এই দৃশ্য, সেই জিনিসটাই বুঝতে পারলাম আপনার। তো এখানে আসলে উপরি পাওনা হিসেবে আরেকটা জিনিস কিন্তু আপনাদের জন্য প্রতীক্ষা করবে, এই রকম ঝিনুকের দেশ। এত বড় যে শঙ্খ হয়, এগুলো আমরা দীঘা পুর দিয়ে যখন ঘুরতে যাই তখন আমরা দেখতে পাই ভেঙে চুরে গেছে, কিন্তু এর সাইজটা দেখুন একদম আমার মুখের মাপে। এখন এই মুহূর্তে ঘড়ি কাটার সময় দুপুর 2:14। এত পরিমাণে খিদে পেয়েছে না, বিচ থেকে এসে কিছুক্ষণ আমরা রেস্ট করলাম, রুমের মধ্যে স্নান টান করলাম, ফ্রেশ হলাম। এখন আমাদের ডাক এসেছে খাওয়ার জন্য। তো চলুন দুপুরে এখানে প্যাকেজের মধ্যে কী কী খাবার দেওয়া হয় সবাইকে, সেইটাই আছে দেখার। বিভিন্ন পদে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার কিন্তু দেওয়া হয়েছে আমাদের প্যাকেজের মধ্যে। এর মধ্যে কোন জিনিসটা প্যাকেজে আছে, কোন জিনিসটা প্যাকেজের বাইরে, সেটা সবার আগে বলি আপনাদের। তার আগে কী কী দেওয়া হয়েছে সেটা বলি। এখানে রয়েছে ভাত, তার সাথে এটা একটা বড় সাইজের একটা বেগুনি গরম গরম, আর এখানে দেখছেন একটা বড় সাইজের একটা মাছ ভাজা দেওয়া হয়েছে, এটা হচ্ছে সামুদ্রিক ভোলা, তাই তো দাদা? তারপর এটা রয়েছে মুগের ডাল, এখানে পাশে রয়েছে আলু ফুলকপির একটা সবজি মটর দিয়ে, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি খুব সম্ভব এটা, এখানে পাশে রয়েছে এটা টক দই, তার সাথে এখানে রয়েছে এটা হচ্ছে চাটনি, আর এখানে রয়েছে কাঁকড়া কষা। আর মশাগুলো না খুব সুন্দর দেখতে কালারগুলো। এখানে এটা রয়েছে পমফ্রেট মাছ। তো এখানের মধ্যে এই যে চিংড়ি মাছের মালাইকারি, কাঁকড়া কষা এবং পমফ্রেট মাছ, এই তিনটের মধ্যে কিন্তু একটা হচ্ছে দেওয়া হয় প্যাকেজের মধ্যে, আর বাদবাকি যেগুলো দেখাচ্ছি এই জিনিসগুলো কিন্তু সেম থাকে। মানে কেউ যদি বলেন যে চিংড়ি খাবো তাহলে চিংড়ি দেওয়া হবে, কেউ যদি বলেন কাঁকড়া খাবো কাঁকড়া দেওয়া হবে, পমফ্রেট বলে পমফ্রেট দেওয়া হবে। আর এর বাইরে যদি নিতে হয় আলাদা করে, যেমন আমরা হচ্ছে নিয়েছি, এর জন্য আলাদা একটা চার্জেস রয়েছে। মানে ছোটো সাইজ হলো দাম কম, বড়ো সাইজ হলো দামটা বেশি। আরও দুটো জিনিস রয়েছে প্যাকেজের মধ্যে, সেইটা হচ্ছে যে এরকম স্যালাড আর তার সাথে পাঁপড়। বাঙালির প্রথম পাতে যেটা যায় সেটা হলো ডাল, এটা কিন্তু খুব সুন্দর। ডালটা ভালো হয়েছে না? দারুণ লাগবে, দারুণ করেছে। আর তার সাথে গরম গরম বেগুনি, এর কোনো জবাব নেই। এই যখন আমরা ক্যাম্পে বিভিন্ন রিসোর্টে যখন ঘুরি না, এই যে এখানে যে খাওয়া দাওয়া এসব এলাহিদার, এগুলো খেতে ভালো লাগে অবশ্যই, কিন্তু এত পরিমাণে খাবার দাবার মানে প্রোভাইড করা হয় যে অনেক সময় অনেক খাবার আমরা খেতে পারি না। এই যে ভোলা মাছটা, এটা খুব সম্ভব এখানে সমুদ্রের তাজা মাছ হবে। এই হচ্ছে ফুলকপি আলুর সবজি। আসল যে ব্যাপারটা হচ্ছে, রান্নার প্রতি যদি ভালোবাসা যদি না থাকে না, তাহলে কখনোই এত ভালো ভালো রান্না করা যায় না, সেটা যতই আমরা ভালো বলি না কেন। কিন্তু খাবার দাবার সত্যি কথা বলছি খুব ভালো হয়েছে। আর এই যে চিংড়ি মাছটা আছে না, এটা হচ্ছে বলছে নাকি বাগদা চিংড়ি, মানে এখানে সামনে যেহেতু বাগদা চিংড়ি বিখ্যাত, আপনারা সবাই জানেন। এই কাঁকড়াগুলো এত শক্ত না, খাওয়ার সময় ভীষণ সাবধানে খেতে হয়। ভয়ঙ্কর শব্দ। হ্যাঁ ঠিক আছে, দারুণ। বর্তমানে এখনের দিনে অনেক মানুষ আছে যারা হচ্ছে কাঁকড়া খেতে ভয় পায়, কিন্তু যেহেতু আমরা ট্রাভেলিং করে বিভিন্ন জায়গাতে যাই, সেই জন্য আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। এখন ঘড়ি কাটায় বাজে পাক্কা 3:30। আমাদের অটো চলে আসছে, আমাদের জন্য প্রতীক্ষা করছে অনেকক্ষণ থেকে। তো আজকে আমরা এখান থেকে এবার চলে যাচ্ছি বোটিংয়ের উদ্দেশ্যে, কারণ যদি বেশি দেরি করা হয় তাহলে ভাটা হয়ে যাবে, আর ভাটা হয়ে গেলে অসুবিধা হয়ে যায়, সবাই জানেন। যেহেতু আমরা বোটিংয়ে যাচ্ছি সেই জন্য কিন্তু হাফ প্যান্ট পরে বেরিয়েছি, দেখতে পাচ্ছেন। জলের মধ্যে মানে নৌকোতে ওঠা নামা, বাই চান্স যদি পা ডুবে যায়, আর বাড়ি থেকে আসার সময় আমি মাত্র একটা প্যান্টই নিয়ে আসতে পুরো ভুলে গেছি। এখান থেকে মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগবে বলছে, যেখানে হচ্ছে বোটিং হয়, বোটিং পয়েন্ট যেটাকে বলা হয়। আরেকটা রাস্তা আছে, কিন্তু সেই রাস্তাটা অনেকটা ঘুর পথে, কিন্তু আমরা যাচ্ছি শর্টকাট।
এখন এই যে জায়গাটায় আসলাম, এই জায়গার নাম বলরামগড়ি মোহনা। আশপাশটা দেখছেন কতটা সুন্দর, একটা তীব্র বাতাস চলছে এখন, মানে ঝড়ের গতিতে এখন মানে চুল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আর তার সাথে বিকেলের এই শেষ সময়টায় এখন সূর্যের যে আলোর যে একটা দাপট, সেই যে গরম, সেই জিনিসটাও কিন্তু নেই, যার জন্য একদম অসাধারণ লাগছে দৃশ্যটা। ডান দিকে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হচ্ছে বুড়িবালাং নদী। এই নদীটা সামনে গিয়ে মিলিত হয়েছে এখানে হচ্ছে সমুদ্রের মধ্যে। আর এইদিকে রয়েছে একটা আইল্যান্ড, আর যদি এইদিকে যাওয়া যায়, এইদিকে রয়েছে সেই বাঘাযতীনের জঙ্গল, যেই দিকে আজকে আমরা যেতে চলেছি। প্রায় 1.5 ঘন্টার মতো জার্নি হবে। এই সামনে দেখতে পাচ্ছেন একটা বোট দাঁড়িয়ে রয়েছে, খুব সম্ভব এই বোটে করেই আজকে আমরা রওনা হব। এখন যে নৌকোয় করে আমরা ভ্রমণটা করব, এখানে আরও একটা গ্রুপ রয়েছে যারা একই সঙ্গে আমাদের সঙ্গে মানে একই বোটে করে রওনা হবে। এই যে দেখতে পাচ্ছেন এক এক করে সব কিন্তু বোটের মধ্যে উঠছে। এত তীব্র পরিমাণে বাতাস বইছে না এখানে, অলরেডি কিন্তু নৌকো দুলতে শুরু করে দিয়েছে। তো সবাইকে একটা ব্যালেন্স করে দুই দিকে বসতে হয় আর কি, তা না হলে একদিকে কাত হয়ে যায়, আর একবার কাত হয়ে গেলে বুঝতে পারছেন। যেহেতু এই জায়গাতে সামনে সমুদ্র রয়েছে, সেই জন্য এই জায়গার জলের উত্তাল রূপটা দেখুন খালি। এখন এই মুহূর্তে যে জায়গাতে আমরা এসে পৌঁছালাম, এইটা হচ্ছে একটা মৎস্য বন্দর, বৃহৎ বড় মৎস্য বন্দর। এখানে যেই দিকে তাকাবেন সেদিকে কিন্তু দেখতে পাবেন এইরকম বড় বড় সব মাছ ধরে নিয়ে যাওয়ার জন্য সব ট্রলারগুলো সব দাঁড়িয়ে আছে। মানে এত পরিমাণে ট্রলার এই জায়গাতে আসলে দেখতে পাবেন, আর কোথাও দেখতে পাবেন না। অনেক নৌকো আছে, অনেক ট্রলার আছে, যেগুলো সব অলরেডি মাছ ধরে নিয়ে আসছে এখানে। আর এখানে কিছু ছোটো ছোটো নৌকো দেখতে পাচ্ছেন যেগুলো যাওয়া আসা করছে কন্টিনিউ। আর এইদিকে কিছু ট্রলার যেগুলো মেরামতির কাজ চলছে, আবার কিছু ট্রলার এখানে দাঁড়িয়ে রয়েছে যেগুলো পরবর্তী জোয়ারের অপেক্ষা করছে, মানে জোয়ার হলে আবার এখান থেকে বেরিয়ে যাবে। শেষ বিকেলের সূর্যের আলোর যে ঝলক আছে না, সেইটাই বুড়িবালাম নদীতে পড়ে জলের মধ্যে কত সুন্দর প্রতিফলিত হচ্ছে দেখুন। এখন আমরা যে জায়গাতে এসে পৌঁছালাম, এখানে এই যে আশেপাশের নদী যে দুই তীর দেখছেন, এখানেই সে ঐতিহাসিক সে বাঘাযতীনের সঙ্গে ইংরেজদের যুদ্ধ হয়েছিল। তো সেই জায়গার ওপর দিয়ে আমরা এখন ক্রস করছি। আর অল্প কিছু দূর এগোলেই একটা জঙ্গল আসবে, যার একটা ছোট্ট খাড়ি আছে। আগেরবার আমার মনে আছে ওই খাড়ি দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ভেতরে হচ্ছে রাইড করেছিলাম। তো ওই জায়গাটাকে বলা হয় ওড়িশার মিনি সুন্দরবন। তো মিনি সুন্দরবন তো অনেক জায়গাতে আমরা নাম দিয়ে থাকি, তো এটাও তারই মধ্যে একটা। আসলে ওখানে ম্যানগ্রোভের কিছু গাছের প্রজাতি দেখতে পাওয়া যায়, যার জন্য মিনি সুন্দরবন নাম দেওয়া হয়েছে। এখন আমরা যেই জায়গাটাতে নামলাম, এইটা হচ্ছে একটা আইল্যান্ড। এই আইল্যান্ডের একটা নাম রয়েছে। এই জায়গাতে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। মানে এই জায়গাটা চারিদিকে হচ্ছে জল দিয়ে বেষ্টন করা। ডান দিকে এই দিকে যদি নজর করা হয়, এইটা হচ্ছে আমাদের বে অফ বেঙ্গল, মানে আমাদের যে বঙ্গোপসাগর সমুদ্র সেইটা। আর এই যে নদীটা, এটা হচ্ছে বুড়িবালাম নদী। আর তারই মাঝে এই জায়গায় এই আইল্যান্ড, এর নাম টরেন্টো আইল্যান্ড। এখানে লাল কাঁকড়া অবশ্যই দেখা মিলবে, 100% গ্যারান্টি। এখন চলুন আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাই, যেটা হচ্ছে সমুদ্রে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এটার নামটা কি আছে? রাজ কাঁকড়া না? একদমই জীবিত, দেখতে পাচ্ছেন, নড়ছে পুরো। আচ্ছা, এগুলো কামড় দেয় না? না না দেয় না? না, এগুলো খায়? না না মাছ খায়। মাছ খায় এদের, মানে সমস্ত কাঁকড়া মাছ ধরে ধরে খায়, কিন্তু এই কাঁকড়াকে মাছে ধরে খায়। আর এখানে এত পরিমাণে লাল কাঁকড়া রয়েছে, দূরের দিকে তাকাচ্ছি, নজরে আসছে, সামনে যাচ্ছি, সব দৌড়ে গিয়ে সব গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। এখানটায় দেখুন কতগুলো লাল কাঁকড়ার গর্ত আছে। এই যে এখানে একটা, এই একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর গর্তগুলো না ভীষণ বড় বড়, মানে এক একটা কাঁকড়ার সাইজ কিন্তু বেশ মানে ভালো পরিমাণে আছে, বড় সড়ো, যার জন্য এরকম বড় বড় সব গর্ত খুলে রয়েছে। দূর থেকে দেখলাম একদম গর্তের মধ্যে সে ঢুকে গেল। আর গর্তগুলো এতটাই গভীর, ওর মধ্যে হাত ঢুকিয়ে যে বার করবো না, বাই চান্স হাতের মধ্যে যদি একটা কামড় দেয় না, পুরো রক্তাক্ত কাণ্ড করে দেবে। এদিকে সমুদ্রে এখন হচ্ছে ভাটা চলছিল, এখন আস্তে আস্তে করে জোয়ারের জলটা উঠবে। যখন জোয়ার আসে না, তখন এই জায়গা পর্যন্ত, মানে যেই জায়গায় এখন আমরা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা ভেজা রয়েছে, এই জায়গাটা সম্পূর্ণ জলের তলায় তলিয়ে যায়। মানে সারাদিনে এই জায়গা 2 বার জেগে ওঠে এবং 2 বার জলের তলায় চলে যায়। তো এই হচ্ছে আমাদের প্রকৃতির নিয়ম। মানে সমুদ্রে যখন আমরা ঘুরতে আসি, তখন আমরা দেখতে পাই এই জিনিসটা। এই যে 1.5 ঘন্টার রাইড ছিল না, দারুণ লাগলো। মানে শেষ বিকেলে সেরা সময় বলা যেতে পারে। এই রাইড করতে হলে একজনের খরচ হয় 400 টাকা, মানে 400 টাকা পার হেড খরচ হয় এই বোট রাইড করার জন্য। শেষ বিকেলটা দুর্দান্তভাবে কাটিয়ে এইবারে আমরা ফিরে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। রুমে প্রবেশ করেই 30 মিনিটের মধ্যেই পুরো ক্যাম্পের মাহলটাই পুরো পাল্টে গেল। দিনের বেলায় যে জিনিসটা আমরা দেখেছিলাম, রাত্রে তার ছিটে ফোটাও নেই। এখানে রাতটা যেন একেবারেই অন্যরকম। দূর থেকে এখন ভেসে আসছে সমুদ্রের হালকা গর্জন, ঝাউ গাছের মধ্যে দিয়ে ভেসে আসছে
সামুদ্রিক বাতাসের শোঁ শোঁ শব্দ এবং তার সাথে রিসোর্টের মধ্যে রঙিন ক্যাম্পের মেজাজ। আর এই মেজাজেই চলে আসছে প্যাকেজের গরমাগরম দুধ চা এবং মুচমুচে অনেকগুলো পেঁয়াজের পকোড়া। এই চা মুখে দিয়ে এখানে চাইলে রঙিন মেজাজে এখানে ডান্সিং জোনের গান বাজনায় আনন্দ হৈহুল্লোড় করা যায়। কিন্তু এই লাউডনেসের জন্য আমার মনে হয় রাতের সৌন্দর্য বাড়বে না, উল্টে কমবে। তবে এটা নিতান্তই যে যার ইচ্ছে। কিছুক্ষণের মধ্যেই জ্বলে উঠল ক্যাম্প ফায়ার এবং তার আঁচে তৈরি হতে থাকলো সন্ধ্যের অন্যতম চিকেন বারবিকিউ। তবে এটা প্যাকেজের মধ্যে ইনক্লুড নেই। এখন ঘড়ি কাটায় বাজে রাত্রি 8টা, আর এখনের সময় আমাদেরকে দেওয়া হয়েছে এরকম সুন্দর করে প্লেটে সাজিয়ে। এটা হচ্ছে চিকেন বারবিকিউ। এখানে রয়েছে 500 গ্রাম। এখানে চাইলে কিন্তু 500 গ্রাম নেওয়া যায়, কিন্তু সেক্ষেত্রে যদি মানুষজন যদি বেশি যদি থাকে ক্যাম্পের মধ্যে তো তখন। আর তাছাড়া ন্যূনতম হচ্ছে 1 কিলো কিন্তু নিতে হয় এখানে। তো 1 কেজি চিকেন বারবিকিউয়ের প্রাইস এখানে নেওয়া হয় মাত্র 600 টাকা করে। আর চিকেন ছাড়াও কিন্তু এখানে পনির রয়েছে, মানে পনির বারবিকিউ একটা স্টিকের দাম 200 টাকা। তাছাড়া এখানে বাগদা চিংড়ির বারবিকিউ পাওয়া যায়, 4 পিস থেকে হচ্ছে 5 পিস করে থাকে, তো সেই ক্ষেত্রে নেওয়া হয় 300 টাকা। সাইজ হিসাবে আর কি, 4 পিসও থাকতে পারে, 5 পিসও থাকতে পারে। আর পমফ্রেট বারবিকিউ একটা পিসে নেওয়া হয় 300 টাকা। ভালো বানিয়েছে। এখন এই মুহূর্তের সময় ঘড়ি কাটায় রাত্রি 10:30। তো আমরা দিনের বেলা রুটি বলেছিলাম, সেই জন্য রুটি দিয়েছে। আর এখানে রয়েছে তার সাথে 1 বাটি এরকম কষা মাংস, তার সাথে এখানে একটা মিক্স সবজি। এখানে ফুলকপি, গাজর, বিনস, আলু টালু দিয়ে কিছু একটা করেছে মিক্স সবজি। তার সাথে স্যালাড হিসেবে শসা রয়েছে, পেঁয়াজ রয়েছে। এই হচ্ছে রাতের প্যাকেজের খাবার দাবার। মানে আমরা যেমন রুটি খাচ্ছি, আপনারা চাইলে ভাত খেতে পারেন এর পরিবর্তে। মাংস রান্নাটা ভালোই হয়েছে, কিন্তু লবণের ভাগটা একটু বেশি হয়ে গেছে। তো এটাই ভাত দিয়ে খেলে মনে হয় ঠিকঠাক হয়ে যাবে। এবার সবাই তো লবণ সেম খায় না, হয়তো আপনাদের আসলে এখানে এত ঠিকও লাগতে পারে। রাতের মতো এখন খাওয়া দাওয়া করে ঘুমোই। দেখা হচ্ছে একদম কালকে সকালে। বন্ধুগণ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম পরীক্ষী সি বিচ। এইটা হচ্ছে পরীক্ষিতে আমার হচ্ছে দ্বিতীয় সকাল। তো আজকে আপনাদের ঘুরে দেখাবো এখানে বেশ কয়েকটা রুম। এখানে যে রুমটাতে কালকে আমরা ছিলাম সেই রুমটা তো দেখিয়েছি। এই যে পাশে দেখছেন লাইন ধরে এই যে রুমগুলো আছে 3-4টে, এই রুমগুলো সব হচ্ছে সেম। মানে আমি যে রুমটা দেখিয়েছি আমাদের, সেই রুমটা দেখানো মানে বাকি রুমগুলো সব দেখানো হয়ে যাবে, তাই এইগুলো দেখাচ্ছি না। কিন্তু এখানে পাশে এখানে রয়েছে আরও এখানে অনেকগুলো রুম, তার সাথে এই দিকে রয়েছে আরও একাধিক রুম। যত রকমের রুম আছে প্রত্যেকটা রুমের একটা একটা করে কিন্তু দেখাবো আপনাদের আইডিয়ার জন্য, যে এই জায়গাতে আসলে কোন কোন জায়গাতে আপনারা থাকতে পারবেন, এখানে রুমগুলো কেমন। চলুন এখানে পাশে যে B1 রুমটা আছে এই রুমটা দেখাই আপনাদের। এই হচ্ছে রুমের ভেতরটা, কতটা সুন্দর স্পেস দেখেছেন। এখানে 3 জন থাকতে পারবেন। এখানে এই বেডটা অনেকটাই বড় সাইজের, না আমরা যেটা ছিলাম সেটাতে 2 জন আর এটা 3 জন। এখানেও এইরকম সুন্দর একটা ওয়াল ফ্যান রয়েছে, একটা ছোট্ট সুন্দর উইন্ডো রয়েছে, আর উপরে সিলিংটা দেখছেন কিছুটা এই ধরনের, মানে খুবই সুন্দর একদম, মানে সাজানো গোছানো। এখানেও এটা হচ্ছে এসি রুম। এখানে রুমের ভেতরে রয়েছে অ্যাটাচ বেসিন, এখানে রয়েছে একটা বড় সাইজের একটা আয়না, তার সাথে এখানে নিচে ড্রয়ার রয়েছে, টি টেবিল রয়েছে, এরকম চেয়ার দেওয়া রয়েছে। আর প্রত্যেকটা রুমের মেঝেগুলো কিন্তু এরকম কিন্তু পরিষ্কার টাইল দেওয়া। এখানে একটা ছোট্ট স্টুলও আছে দেখতে পাচ্ছেন। এখানে পাশে রয়েছে অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে বাথরুমের ভেতরটা। এখন অন্ধকার, লাইটটা জ্বালছে না। এখানে কোমোড রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। এই হচ্ছে পুরো রুমের ভেতরটা। যাই বলুন, এই রুমটা কিন্তু খুবই সুন্দর। এই হচ্ছে আমাদের রুম। আর এখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংয়ের মধ্যে কিছু রুম আছে, যার মধ্যে একটা আপনাদের দেখাবো। এই বিল্ডিংয়ে প্রবেশ করলে বাম দিকে এখানে রয়েছে রিসেপশন, মানে যারা হচ্ছে এখানে আসছেন তাদেরকে এখানে তাদের নাম এবং মানে আধার কার্ড দিয়ে সব কিছু এন্ট্রি করতে হয় আর কি। আর এখানে লাইন ধরে দেখতে পাবেন দুদিকে অনেকগুলো রুম রয়েছে, যার মধ্যে একটা রুম খালি রয়েছে। তো সেই রুমটা আপনাদের দেখাই। আমি দেখাচ্ছি আপনাদের একদম শেষের রুমটা। এই যে দেখছেন পর্দা দেওয়া রয়েছে, খুবই একটা বড় পরিষ্কার পরিচ্ছন্ন রুম। আর এই যে রুমটা দেখছেন, এই রুমটা কিন্তু আপনারা বলতে পারেন যে এক ধরনের একটা হোটেল, মানে হোটেলে আমরা যেমন দেখি মানে ছাদ থাকে ওপরে, এটা হচ্ছে সেম। এখানে দেখতে পাচ্ছেন একটা বড় সাইজের এইরকম ইউনিক স্টাইলের একটা আছে, মিরর দেওয়া আছে, এখানে ড্রয়ার রয়েছে নিচে, তার সাথে নিচে ওখানে আলমারি সিস্টেম আছে যেখানে জিনিস টিনিস রাখতে পারবেন। এখানে এই যে বেডটা দেখছেন, এখানেও কিন্তু 3টে মানুষ ইজিলি থাকতে পারবেন। এই রুমের মধ্যে রয়েছে 2টো উইন্ডো, একটা রয়েছে এখানে, একটা রয়েছে এইদিকে। আর এই দিকের উইন্ডো খুললে এখান থেকে কাজু গাছ দেখতে পাওয়া যায়। এই যে দেখছেন, এইটা পুরোটা হচ্ছে কাজু বাগান। এখানেও অ্যাটাচ বেসিন রয়েছে, আর তার সাথে এখানে এই দিকটাতে খুব সম্ভব রয়েছে অ্যাটাচ বাথরুম।
এই হচ্ছে বাথরুমটা, লাইটটা জ্বালা দেখাচ্ছি না। এখানে কোমোড রয়েছে, ওপরে গিজার আছে, শাওয়ার আছে। আর এই রুমের সিলিংটা কিছুটা এই ধরনের। এটা কিন্তু এসি রুম না, এই রুমের মধ্যে কিন্তু এসি নেই। এই দিকের হোটেল রুম থেকে বাইরে বেরোলেই এখানে রয়েছে লাইন ধরে আরও দুটো রুম। আর এখানে বলছে দাদারা এখানে 6 জন করে থাকতে পারবে। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে উপরে সিলিংটা দেখছেন বাইরে ব্যালকনিতে কত সুন্দর। এই হচ্ছে রুমের ভেতরটা। ভেতরে ঢুকলে দেখুন রুমটা দেখুন কত সুন্দর। এখানে দুটো বেড দেওয়া আছে, একটা বেড দেওয়া আছে এখানে, একটা বেড দেওয়া আছে এই জায়গাতে। এখানে রয়েছে একটা বেডের জন্য পাখা, আর এই দিকের বেডের জন্য রয়েছে আরেকটা পাখা। এই রুমটা টোটালি হচ্ছে এসি রুম। এখানে এসিতেও থাকা যায়, নন এসিতেও থাকা যায়। চারিদিকে দেওয়ালগুলো দেখুন কিছুটা এই ধরনের প্রিন্টেড, মানে খুবই সুন্দর। দেখলে মনে হবে টাইল দিয়ে পুরো সাজানো রয়েছে। আর এখানে দেখুন মিররটা বিশাল বড় এবং ইউনিক। পাশে দেখছেন লাইন ধরে এরকম ড্রেসিং টেবিলের মতো সিস্টেম করা আছে, যেখানে সব কিছু রাখতে পারবেন। এখানে নিচে রয়েছে ড্রয়ার, এখানে টি টেবিল, চেয়ার, স্টুল রয়েছে। এখানে রয়েছে চার্জিংয়ের পয়েন্ট। আর এই দিকের বেডে এখানে রয়েছে চার্জিংয়ের 2টো পয়েন্ট। আর এখানে 3 জন করে থাকতে পারবেন। এখানে 3 জন, এখানে 3 জন। এখানে অ্যাটাচ বেসিন দেওয়া রয়েছে। বাম দিকে এখানে রয়েছে বাথরুম। এই বাথরুমটা যেহেতু অনেকগুলো মানুষ এখানে থাকতে পারবেন, সেই জন্য অনেকটাই স্পেসিয়াস। এখানে কোমোডের ফ্যাসিলিটি রয়েছে, এখানে গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। আর ওপরের সিলিংটা কিছুটা এই ধরনের, মানে খুবই সুন্দর সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। আচ্ছা দাদা, এই যে রুমগুলো দেখলাম, এই রুমগুলোর প্রাইস রেট কত আছে? প্রাইজে আপনি যদি এসিতে থাকেন তাহলে পার হেড পার পার্সন 2200 টাকা করে 4 টাইমের খাওয়া দাওয়া নিয়ে। আর যদি নন এসি থাকলাম থেকেছে তাহলে আপনাদের 800 টাকা করে পার হেড পার পার্সন। মানে আমরা যে রুমে আছি ওটা তো হচ্ছে 1800 টাকা হ্যাঁ পার হেড। হ্যাঁ। মানে এখানে বাকি যে রুমগুলো দেখলাম প্রত্যেকটা রুমেরই সেম একই প্রাইস। সেম প্রাইস আছে। আচ্ছা, আর এসি থাকলে একটু আমাদের 2200 টাকা করে 2200 টাকা করে। হ্যাঁ আচ্ছা, এখানে দেখলাম যে হচ্ছে গ্রুপে থাকা যায় একটা 6 জন, মানে কেউ যদি 6 জন যদি থাকে একসাথে, হ্যাঁ 5 জন কিংবা 6 জন, তো সেই ক্ষেত্রে কি কোনো কি ডিসকাউন্ট হয় নাকি হ্যাঁ প্রাইস? একটু ডিসকাউন্ট হয়ে যাবে। ডিসকাউন্ট হয়ে যায় না? হ্যাঁ মানে 1800 টাকা এবং যে 2200 টাকা বলছে ওটা হচ্ছে এখানের নর্মালি প্যাকেজের প্রাইস। এবার কেউ যদি গ্রুপে যদি আসেন, মানে বেশি জন, ওই যে রুমটা দেখালাম, তাহলে গ্রুপের জন্য কিন্তু একটা ডিসকাউন্ট রয়েছে। তো সেটা কত ডিসকাউন্ট হবে সেটা জানি না, যখন আপনারা আসবেন ফোন করে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন। দেখুন এখন নাম্বার কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডিসপ্লের ওপর, আর তাছাড়া ডিসক্রিপশনেও নাম্বার দেওয়া থাকবে, চেক আউট করতে পারেন। এখন ব্যাগ ট্যাগ নিয়ে এখন আমরা চেক আউট করছি এখান থেকে। আর কালকে মনে আছে আপনাদের বলেছিলাম এখানে কমপ্লিমেন্টারি, এখানে কিন্তু যখন এন্ট্রি করা হয় এখানে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে একটা ডাব দেওয়া হয়। তো এখন যাওয়ার সময় কিন্তু সেই ডাবটা কিন্তু নিয়ে নিয়েছি আমরা, যেহেতু এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল। ওখানে অলরেডি আমাদের অটো আমাদের জন্য দাঁড়িয়ে আছে, ওখানে ওয়েট করছে স্টেশনে নিয়ে যাবে বলে। আর এখানে আসলে আপনারা মানে স্টেশন থেকে এখানে আসা বলুন কিংবা এখান থেকে স্টেশনে যাওয়া বলুন, এখানে যে ক্যাম্পের যে দাদা আছে না, তাকে জানিয়ে দিলেই এখান থেকে সমস্ত রকম গাড়ির ব্যবস্থা করে দেওয়া হয়। আজকের মতো শেষ বিদায় জানিয়ে ফিরে চললাম স্টেশনের উদ্দেশ্যে। বালাসোর থেকে সকাল 9:41 আমার রয়েছে হাওড়া শতাব্দী এক্সপ্রেস। তবে এর পরেও আপনাদের জন্য সারাদিনে রয়েছে 1 থেকে একাধিক ট্রেনের অপশন, একদম খড়গপুর হয়ে হাওড়া পৌঁছানোর জন্য। এইবারের জন্য আপনাদের সবাইকেও বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো জায়গার পর্ব নিয়ে।